এর আগের পর্বে আমরা দেখেছি সিয়ান শেষবারের মতো জুরির বাড়িতে যায় আর তাকে বলে সে তার উপরে পুরো বিশ্বাস করে বলে একটা চিঠি রেখে আসে। তার পরের দিনের শুনানিতে আমরা দেখি জুরি সেখানে হাজির হয়েছে। তারপর আমরা দেখি একটা ছোট ফ্ল্যাশব্যাক। 3 মাস আগে যখন জি হিউ আর সি ইউ একসাথে থাকতো তখন সি ইউ ভুল করে মিস্টার হানের লাইব্রেরিতে ঢুকে পড়ে। তখন সে মিস্টার হানের অফিসে একটা ফাইল খুঁজে পায় যার উপরে লেখা ছিল বিশেষ নজরদারিতে থাকা ছাত্ররা। এটা দেখে সে চমকে যায়। শিক্ষক আসার আগেই কোনোভাবে সে সেই ফাইলগুলোর ছবি তুলে নেয়। বর্তমানে আমরা দেখি মামলার দ্বিতীয় দিনের শুনানিতে জুরি সেখানে হাজির হয়েছে কিন্তু সে সেখান থেকে পালাতে চাইছিল, তাই সিয়ন তার পিছন নিল। জুরি তাকে জানায় যে সে চলে যাওয়ার আগে শেষবারের মতো স্কুলটাকে দেখতে এসছে আর সাক্ষী দিতে এসছে। তার রাখা আগের শর্ত অনুযায়ী সাময়িক সময়ের জন্য অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো আর জুরি তার বক্তব্য দেওয়া শুরু করলো। সেদিন রাতে যখন খুব বেশি বরফ পড়ছিল তখন সে একটু খোলা হাওয়া খেতে বাইরে এসেছিল আর সে ভাবলো স্কুলের পাশে একটা ক্যাফেতে যাবে। সেখান থেকে সে দেখে কাউকে ছাদের উপরে, কিন্তু বরফের কারণে নিশ্চিত হতে পারেনি সে কে। তাই সে উপরে গিয়ে সেখানে দেখতে পায় হিউক আর লি রয়েছে। সে বলল স্পষ্টভাবে সে শুনেছে হিউক বলছে যে সিইউকে সে বাঁচতে দেবে না। সেখানে আরো একজন ছিল। গলার স্বর শুনে সে বুঝতে পারলো সেটা ছিল লি। সে দেখতে পেল যে হিউক সিইউকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দিয়েছে। সেটা দেখে সে ভয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। সে ভয় পাচ্ছিল যে এটা যদি সে জানে তাহলে তাকেও মেরে ফেলে দেবে। এরপর ইউন সেই রেলিং এর একটা ভিডিও চালায়। এতে জরির বক্তব্য সঠিক প্রমাণ হয় আর দেখা যায় যে চিঠিটা মিথ্যে ছিল না। পরে জুন জিহুনের সাথে দেখা করে আর তাকে বলে এটা সম্ভব যে জুরি হয়তো সত্যিই সেদিন ওখানে ছিল আর সবকিছু শুনেছে। জিহুন তাকে বলল সে আগেই জানতো কিন্তু জুরিকে কোনো চাপ দিতে চায়নি বলে সে তাকে জিজ্ঞেস করেনি। বিরতির পর ভাইস প্রিন্সিপাল উপস্থিত হন। ভাইস প্রিন্সিপাল বলেন তিনি এখানে এসেছেন সবকিছু ঠিক করতে আর এতক্ষণ ধরে যা অভিযোগ করা হয়েছে তা সবকিছুকে সে অস্বীকার করে। তিনি দাবি করেন যে অ্যান্টি ভায়োলেশন কমিটি তাদের নিয়ম মেনেই কাজ করেছে আর হিউকের অভিযোগের ভিত্তিতেই তারা সিইউকে স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছিল। তিনি উল্টে ছাত্রদেরকে দোষ দেয় কারণ তারা আগে এগিয়ে আসেনি কেন। তখন জিহুন প্রশ্ন তোলে যে হিউকের বাবা কিভাবে এই কমিটির সদস্য হতে পারে। ভাইস প্রিন্সিপাল রেগে যান কিন্তু জিহুক একটা পলিসি দেখায় যেখানে বলা হয়েছে ঘটনার সাথে যুক্ত কোনো পরিবারের লোক এই কমিটির সদস্য হতে পারবে না। রাগে ফুসতে ফুসতে ভাইস প্রিন্সিপাল সেখান থেকে বেরিয়ে যায়। মিস্টার হান এই সবকিছু তার অফিসে বসে দেখছিল আর জিহুনের বলা সেই কথাগুলো তার মনে পড়ে গেল যেখানে জিহুন বলছিল আরো অনেক কিছু গোপন রহস্য ফাঁস হতে পারে। এরপর সিউইন আবার কিমকে সাক্ষীর কাঠগড়ায় এনে দাঁড় করায়। কিমকে দেখে হিউক খুব রেগে যায় কিন্তু অন্যরা তাকে টেনে ধরে। কিম জানায় যে সে একবার হিউকের মুখে শুনেছিল যে সে সিউককে মেরে ফেলেছে। হিউক আবার রেগে গিয়ে কিমের দিকে তেড়ে যায় কিন্তু ছাত্ররা তাকে অবশেষে ধরে নেয়। পরের একটা বিরতির সময় জিহুক সেখান থেকে বেরিয়ে যায় আর জুনকে বলে আমি যদি ফিরতে না পারি তাহলে তুমি এই মামলাটাকে চালিয়ে যাবা। এরপরে জিহুন লির সঙ্গে দেখা করতে গেল। প্রথমে লি রাজি হয় না কিন্তু জিহুন তাকে বলে যে এখন তোমার বন্ধুত্ব তোমার দরকার আর তুমি ওর পাশে দাঁড়াবা না। জিহুন জানায় যে তুমি কিমকে চুপ থাকার জন্য টাকা দিয়েছিলে সেটা আমি জানি। সে তাকে মনে করিয়ে দেয় যে এই পরিস্থিতি শুধু সেই পাল্টাতে পারে। অবশেষে লি তার সাথে আসতে রাজি হয়ে যায়। জিহুনের না থাকায় জুন কিমকে জেরা করতে শুরু করে। সে কিমকে জিজ্ঞাসা করলো যে সে কি হিউককে ব্যক্তিগতভাবে পছন্দ করে না। কিম সঙ্গে সঙ্গে উত্তর দেয় হ্যাঁ আমি ওকে পছন্দ করি না। কিম বলে যে সে হিউককে কখনোই বন্ধু মনে করতো না আর তাকে জঞ্জাল বলে ডাকতো যার সাথে কেউ মিশতেও চাইতো না। এরপর জুন জুরিকে দেখিয়ে দেয় যে সাক্ষী কিম হিউককে পছন্দ করে না, এর জন্যই তার সাক্ষী পুরোপুরিভাবে স্বীকার করা যাবে না। সিউন এই নতুন তত্ত্বটি শুনে গভীরভাবে চিন্তায় পড়ে গেল। জিহুন লিকে সাক্ষী হিসেবে পেশ করলো। সে লিকে জিজ্ঞাসা করলো যে হিউক কি সত্যিই বলেছিল সে সিউককে মেরে ফেলেছে। লি জানায় এটা একটা মজা ছিল কারণ কিম সবকিছুকে একটু বেশি গুরুত্ব দিত তাই তারা প্রায় তাকে নিয়ে ঠাট্টা করতো। লি এটাও জানায় যে এই মজাটা শোনার পরে কিমের মুখ দেখার মতো ছিল আর তারা এই ব্যাপারটা মজাকে নিয়ে সেখান থেকে হেসে বেরিয়ে যায়। এরপর লি জানায় সে একবার সরাসরি হিউককে জিজ্ঞাসা করেছিল যে হিউকের মতো একজন ব্যক্তির সাথে সে কেন জড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত থাকা সকলে অবাক হয়ে যায়। জিহুন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে সিউক কি উত্তর দিয়েছিল। লি জানায় যে একদিন রাতে সে সিউককে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। লি তখন তাকে হিউকের থেকে দূরে থাকতে বলেছিল কারণ সে তাকে আবার আঘাত করতে পারে। সিউ তখন বলেছিল যে হিউকের মাধ্যমে কারোর সাথে সে দেখা করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে মিস্টার হান সেখানে প্রবেশ করে আর সেখানে আমরা দেখি তার মনে সেই দিনের কথা মনে পড়ে যায় যে মারামারির পরে সিউকের সঙ্গে তিনি দেখা করেছিলেন। 3 মাস আগে সিউক সেন্টিনাল গ্রুপে একটা ফটো পোস্ট করেছিল যেখানে ছিল সেই ফাইলের প্রথম পাতা। তখন তিনি বুঝতে পেরেছিল সিউক পুরো ফাইলের ছবিটা তুলেছে কিন্তু পোস্টটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। মিস্টার হান নদীর ধারে সিউকের সঙ্গে দেখা করে। তাকে সবকিছু ডিলিট করে ফেলতে বলা হয়েছিল কারণ এই কেসটা খুব ভয়ঙ্করী মানুষদের সঙ্গে জড়িয়ে আছে। সিউ রাজি হয় না কারণ সে সেই সব গরিব ছাত্রদের কথা ভাবছিল যারা ভর্তি হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। সে মনে করছিল স্কুলটা এখন শুধু একটা ব্যবসার জায়গা হয়ে গেছে যেখানে অন্যায়ভাবে টাকা আদায় করা হয়। অন্যদিকে মিস্টার হান বলছিল যে স্কুলের গরিব বাচ্চাদের স্কলারশিপ দেয় আর তারা সেরা শিক্ষকদের নিয়োগ করে যার জন্য এই স্কুলটা সফল। সিউন এই কথাগুলোকে মিথ্যে বলে কারণ তার মতে ছাত্রছাত্রীদের শুধু ব্যবসা আর রাজনীতির জন্য ব্যবহার করে আর যারা সত্যি কষ্ট করে ভর্তি হয় তার পাশেও তিনি বসেন না। মিস্টার হান সিউককে ধমকি দিয়ে বলে যে তিনি তাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেবেন আর সব কমান মুছে ফেলবে। সিউ তখন তার ফোনটা জলে ফেলে দেয় আর বলে চলে যাওয়ার আগে সে সবকিছু ডিলিট করে দিয়েছে। তবে সে বলে আমার মাথায় এখনো সবকিছু রয়েছে। যাওয়ার আগে সে মিস্টার হানকে বলে যে তাদের আবার দেখা হবে। বর্তমান সময় ফিরে এসে মামলার পর জিহুন লিকে
লিকে জিজ্ঞাসা করলো যে হিউক কেন এত হিংস্র আচরণ করে। লি জানায় যে হিউক খুব কমই এমনটা করে, শুধু যখন তার মায়ের কারণে সে মানসিক চাপে থাকে। হিউকের বাবা তাকে আর তার মাকে অত্যাধিক মারধর করে, আর মন খারাপ হওয়ার পর হিউক হয়তো খুব বেশি মদ খায়, না হলে হিংস্র হয়ে ওঠে। জিহুন এটা শুনে আফসোস করে আর জানায় যে এটা ঠিক না। লি আরো বলে যে সে তাকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু হিউক একই রকম রয়ে গেছে। লি তখন জোর দিয়ে বলে যে হিউক কাউকে খুন করতে পারে না। এই কথাই জিহুন তাকে জানায় যে তাদের কাছে কোনো প্রমাণ নেই এখন। এরপর লি জানায় যে এই তথ্যটা হয়তো তাদের কাজে লাগবে। তবে হিউক শেষে যে লোকটার ব্যাপারে জানিয়েছিল সেই লোকটাকে লিও দেখেছে। লোকটার লম্বা চুল আছে আর তার মুখে পোড়া দাগ আছে। এর মধ্যে জিহুক সিইউ এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মিস্টার হান সেখানে পৌঁছন আর জিহুক জিজ্ঞাসা করে যে সিইউ কি তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল। মিস্টার হান জানান যে তিনিও অবাক হয়েছিল, কারণ সিইউ তো প্রায় তাদের বাড়িতে আসতো আর মাঝে মাঝে রাতেও থাকতো, তাহলে দেখা করার জন্য এত কিছু কেন করার দরকার ছিল। জিহুন অবাক হয়ে ভাবে যে সিইউ শুধু তার সঙ্গে দেখা করার জন্য এত কিছু করেননি। অবশেষে মিস্টার হান নিশ্চিত করে যে তারা সিইউ সম্পর্কে সবকিছু জানতেন। পরে মিস্টার হান তার রুমে ফিরে গিয়ে স্কুলের নিয়ম পাল্টিয়ে দেন। নতুন নিয়ম অনুযায়ী যে কোনো ছাত্র যদি স্কুলের নিয়ম ভঙ্গ করে তাকে বহিষ্কার করা যেতে পারে। তিনি এটাকে চালু করার জন্য নতুন নিয়মটাতে সাইন করেন। পরের দিন সিউনের বড় ভাই ইউনের কাছে ফোন করে তার সঙ্গে দেখা করতে চায়। সে তার বন্ধুদের সাথে তার ভাইয়ের সাথে দেখা করতে আসে, আর তখন তার ভাই জানায় যে সিউনের একটা ব্যক্তিগত ফোন ছিল যার কথা তারা জানতো না। সেদিন রাতে ওই ফোনে 5টা ফোন এসেছিল, যেখানে হয়তো সিউনের মৃত্যুর সাথে সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যাবে। তারা ওই 5টা নাম্বার লিখে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিউন বলে যে শেষ কলটা 20 মিনিট ধরে চলেছিল, যার মানে এটা কোনো ভুল নম্বর ছিল না। এটা নিশ্চয়ই এমন কেউ ছিল যে সিউনকে চিনত। তারা এটা বুঝতে পেরেছিল যে এই 5টা ফোনই পাবলিক বুথ থেকে করা হয়েছিল। তারা এই তথ্যটা গোয়েন্দা ওয়ের কাছে দিবে আর সিদ্ধান্ত নিলে যে তার সঙ্গে দেখা করবে। ইউনের ধারণা যে হিউকি সিউককে ছাদে রেখেছিল, কারণ তার ফোনের রেকর্ডিংটা যেন মুছে ফেলা যায়। গোয়েন্দা জানালো যে এমন কাজ একটা দক্ষ ব্যক্তি করতে পারে, কিন্তু হিউককে দেখে মনে হয় না যে এত দক্ষশীল, কারণ সে খুব আবেগ প্রভাব। তিনি তাদেরকে বললো যে তাদের ভাবনা খুব সীমিত, তারা হয়তো সেই সব প্রমাণ দেখতে পাচ্ছে না যা এই ঘটনাটা তাদেরকে দেখাচ্ছে। ডিটেকটিভ তাদের নজর আরো কড়াভাবে রাখতে বললো। এরপর হিউকের মা জিহুনের সঙ্গে দেখা করতে আসলো। অবশেষে জানা যায় যে সিইউ মারা যাওয়ার আগে হিউক তার সাথেই ছিল, কিন্তু লিকে দেখা যায়নি। আসলে তিনি তার ছেলেকে নিয়ে হাসপাতালের এমার্জেন্সি রুমে ছিল। সে এই কথাগুলো সবার সামনে বলবে না, কারণ তার স্বামী তাকে হুমকি দিয়েছে যে সত্য প্রকাশ পেলে সে তাকে মেরে ফেলবে। হিউনের ভয় ছিল যে যদি মামলাটা আরো খারাপ হয় তাহলে তার বাবা তার মাকে মেরে ফেলবে, তাই সে সাক্ষী দিতে রাজি হয়। তিনি জানেন যে তার ছেলে নির্দোষ আর সে সব পরিণতির মোকাবেলা করতে পারে তার জন্য। জিহুন বলে যে তারা এই ব্যাপারটাকে নিরাপদে সামলাবে, এই জন্যই তার সাক্ষী দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু হিউকের মা জোর দিয়ে বলে অন্তত এই একটা উপায়ে তার ছেলেকে সে অসম্মান হতে বাঁচাতে পারবে। জিহুন তার মাকে প্রতিশ্রুতি দেয় আর বলে এই ব্যাপারটার সে সত্যি খুঁজেই বের করবে আর এই ব্যাপারটাও সে লুকিয়ে রাখবে। তার মা জিজ্ঞাসা করলো যে আমি কি করতে পারি আমার ছেলের জন্য, কারণ তিনি শুধু বসে বসে সবকিছু দেখতে পাচ্ছে না। জিহুক বলে যে তিনি কি সেই লম্বা পোড়া দাগযুক্ত লোকটার কথা বলতে পারবেন যে তার বাড়িতে এসেছিল আর একবার হিউকের ঘরেও ঢুকেছিল। এটা হিউকের গল্পকে প্রমাণ করে দেবে যে সে সেই রাতে বাড়িই ছিল। এই কথা শুনে তার মা চুপচাপ হয়ে যায় আর গভীর চিন্তায় ডুবে পড়ে। এর মধ্যেই সিওন আর তার বন্ধুরা শহরের সব পাবলিক টেলিফোন বুথগুলো খোঁজ করতে শুরু করলো। শেষমেশ সেই ফোন বুথের নাম্বারটা তারা খুঁজে পেল যেখান থেকে 20 মিনিট কল করা হয়েছিল। ফোন বুথটা ছিল একটা বৃদ্ধ স্টেশনারি দোকানের কাছে। তারা সেই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলো ক্রিসমাসের দিন রাতের বেলা কি তিনি কাউকে দেখেছিল এখান থেকে কথা বলতে। বৃদ্ধ লোকটা মনে করে বললো যে একটা ছাত্র প্রায় 20 মিনিট ধরে কথা বলেছিল, তারপর অনেক কাঁদছিল। তিনি ছেলেটাকে জিজ্ঞাসা করলেন যে সে ঠিক আছে কিনা, আর ছেলেটা হ্যাঁ বলল। পরের দিন তিনি খবরের কাগজে জানতে পারলো যে একটা স্কুল ছাত্র সুইসাইড করেছে। তখন তার মনে হয়েছিল যে ওই ছেলেটাই হয়তো সেই ছেলেটা যিনি ওই রাতে কথা বলেছিল। ইভান বয়স্ক লোকটাকে তাদের স্কুলের ছাত্রদের কিছু ছবি দেখালো, কিন্তু তিনি কাউকে চিনতে পারলো না। তিনার মনে হচ্ছিল ছবিগুলোতে সেই ছেলেটা নেই। সিয়ন তার বন্ধুদের জিজ্ঞাসা করলো যে বয়স্ক লোক হয়তো ভুলে গিয়েছে, কিন্তু তার বন্ধুরা জানালো যে এটা হতে পারে না, কারণ বৃদ্ধ লোকটা তাকে সান্ত্বনাও দিয়েছিল, তাই চেহারা ভুলে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। সিয়ন বলল যে এই তথ্যটা অবশ্যই অভিযুক্ত পক্ষের সঙ্গে শেয়ার করা উচিত। এদিকে জিহুন গোয়েন্দা আর সানজুনের সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে যায়। তারা তাকে জানায় যে আগুনের ঘটনার সম্পর্কে তারা কিছু বলতে পারবে না। জিহুন বলে যে সে এখানে তথ্য নিতে আসেনি, কারণ ফিনান্স টিম ইতিমধ্যেই মামলার কিছু অংশ নিশ্চিত করে ফেলেছে। জানজু বলে যে সে জিহুনের কথা বুঝতে পারছে না, তবে সেও বুঝতে পারছিল যে আগুনের ঘটনাটা হয়তো তাদের সম্পর্কের সঙ্গে মিলিত নয়। কিন্তু জিহুন অস্বীকার করে বলল যে না, আগুনের সম্পর্কের সঙ্গে এর কোনো না কোনো মিল আছে, কারণ সে বলল যে ব্যক্তি আগুন লাগিয়েছিল সে একজন অপরাধী, আর একই সাথে সে একজন সাক্ষীও আমার জন্য। সে জানায় যে ক্রিসমাসের রাতে হিউকের বাবার সাথে একজন দেখা করতে এসেছিল, মুখে পোড়ার দাগের একজন লোক, যে সম্ভবত একজন ফায়ার ওয়ার্কের এক্সপার্ট। তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এটা জানে। তখন সে বলে এই সূত্রটা কোথা থেকে পেয়েছে সে জানাতে পারবে না। সংজু আবার জিজ্ঞাসা করলো। জিহুন জানায় সেই ফায়ার ওয়ার্ক এক্সপার্ট সেদিন রাতে হিউকের বাড়ি গিয়েছিল আর তাকে সাক্ষী হিসেবে কাজে লাগাতে চাই আমি। সনজুন চিন্তায় পড়ে গেল। ফায়ার ওয়ার্ক এক্সপার্ট হয়তো হিউকে নির্দোষ প্রমাণ করতে পারবে, কিন্তু এরপর হিউকের বাবাকে দোষারোপ হতে হবে, কারণ সেদিন রাতে প্রাকৃতিকভাবে আগুনটা লাগেনি। জিহুন বলল এক্ষুনি তদন্ত করা উচিত, কারণ এই লোকটাই প্রমাণ করতে পারে যে হিউক সেদিন রাতে বাড়িই ছিল। পরদিন পুলিশ হিউকের বাবাকে গ্রেফতার করলো।
করলো। তিনি স্বীকার করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে বাড়িতে আগুন লাগিয়েছিলেন। অন্যদিকে ইউন, জিহুন আর অন্যদেরকে সেই 5টা ফোন নম্বরের ব্যাপারে জানায়। নাম্বারগুলো দেখে জিহুন দুঃখ পায়। ইউন বলে যে সিউ এর মামলার সঙ্গে হয়তো অন্য অপরিচিত ব্যক্তি জড়িত আছে। এরপর জিহুন হিউকের কাছ থেকে একটা ফোন পায়, যেখানে হিউক জানায় যে সে মামলাটাকে ছেড়ে দিচ্ছে। জিহুন হিউকের সঙ্গে দৌড়িয়ে দেখা করতে যায়, আর জুনও তাকে অনুসরণ করে। জিহুন হিউককে বলে যে এখন সবকিছু ঠিক আছে, কিন্তু হিউক বলে যে তার জীবন শেষ হয়ে গেছে। জিহুক জিজ্ঞাসা করলো যে এটা কি তোমার বাবার গ্রেফতারের জন্য হয়েছে? জিহুন জানায় যে সে হিউকের মায়ের সাথে দেখা করেছিল, আর তিনি তাকে সবকিছু বলেছেন। হিউক রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে তার মাকে কেন এই ঘটনার সঙ্গে জড়িত করা হয়েছে, কিন্তু জিহুন বলে যে সে জড়ায়নি, তার মা ইচ্ছাকৃতই সাক্ষী দিতে রাজি হয়েছিল। কিন্তু জিহুন রাজি হয়নি, তার জন্য তিনি পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছিল। হিউক রেগে গিয়ে জিহুনকে আক্রমণ করতে শুরু করলো। জিহুন প্রতিশ্রুতি দিয়ে বলল, তোমার বাবা তোমাকে বদমাইশ বলার চেয়ে না থাকাই ভালো। তখন জিহুন জামা কাপড় খুলে তার বাবার হাতে মারধরের দাগ তাকে দেখালো, আর জানায় যে তার বাবাও তাকে মারতো, আর তার চোখের সামনে তাকে মাকে মেরে ফেলেছিল। জিহুন বলল সে হিউকের কষ্টটা বুঝতে পারে, আর এটাই একমাত্র সমাধান ছিল। জিহুন ব্যাখ্যা করে যে ছোটবেলায় এই ঘটনার পর পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল, কারণ সেই একমাত্র সাক্ষী ছিল। তখন প্রসিকিউটর মিস্টার হানের সাথে জিহুকের প্রথমবার দেখা হয়। তিনি জিহুনের সারা শরীরের আঘাতের চিহ্ন দেখেছিল। অবশেষে জিহুন মিস্টার হানের কাছে স্বীকার করে যে তার বাবাই তার মাকে খুন করেছে, কারণ জিহুনের বাবা জেলে আত্মহত্যা করেছিল। তাই মিস্টার হানই জিহুনকে পালন পোষণ করার চেষ্টা করে। তারপর থেকে মিস্টার হান জিহুনের খুব ভালো যত্ন নেন, কিন্তু জিহুনের মানসিক আঘাত আবারও ফিরে আসে, যার ফলে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমান সময়ে ফিরে এসে হিউকের পরিবার পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যেতে প্রস্তুতি নেয়। জিহুন জুনকে বলে যে তার ভবিষ্যৎ ভয়ঙ্কর হলেও এই না যে তাকে এখন সতর্ক হয়ে থাকতে হবে, কারণ এখন তার একজন বাবা আছে যে তাকে ভালোবাসে। সে খুব ভাগ্যবান। ডিটেকটিভ ও সন্দেহ করে জিহুনের ব্যাপারে তদন্ত করা শুরু করে। তিনি জানতে পারেন জিহুককেও সিউনের মতো একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর এই খবরটা রিপোর্টার পার্কও জানতো, কিন্তু কেন জিহুন সেখানে ছিল তা কেউ বুঝতে পারে না। তখন পার্ক বলল জিহুন হয়তো সিউ এর সেই গোপন বন্ধু, কিন্তু কেউ বুঝতে পারছে না যে কেন সে তার বন্ধুর পক্ষ না নিয়ে ইউনের সমর্থন করছে। সেদিন রাতে জিহুন বারবার সিউ এর সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বের করার চেষ্টা করে। তার সিউ এর প্রিয় ছবির কথা মনে পড়ে। সেটির নাম লিখে একটা ফাইল অ্যাক্সেস করে, যেখানে ভিআইপি ছাত্রছাত্রীদের ছবি আর তাদের ফর্ম ছিল। এদিকে সিউ অসুস্থ হয়ে পড়ে, আর তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন তার সব বন্ধুরা তাকে দেখতে যায়। এদিকে সনজু জিহুনকে জানায় যে সে মামলার সাক্ষী দিতে প্রস্তুত। জিহুন হিউকের নম্বর ট্রেস করে তার বাড়ি পৌঁছে যায়, কিন্তু হিউককে কোথাও খুঁজে পায় না। পরের দিন মামলা শুরু হয়। হিউক আগে থেকে সেখানেই উপস্থিত ছিল, নিজের রক্ষা করার জন্য প্রস্তুত। পরের দিন যখন মামলা শুরু হয়, ইউন আর তার বন্ধুরা ভিআইপি ছাত্রছাত্রীদের কথাটা প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু প্রিন্সিপাল হান তার পক্ষে থাকার জন্য রাজি করিয়ে নিয়েছে। অন্য কোনো প্রমাণ না থাকায় জিহুন তার সাক্ষী হিসেবে সনজুনকে হাজির করে। তিনি ব্যাখ্যা করেন যে সেই ফায়ারওয়ার্ক এক্সপার্টই হিউনের বাড়িতে সেদিন আগুন লাগিয়েছিল। সেই ক্রিসমাসের রাতে হিউক তাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল। তিনি বলেন যে ফায়ার ওয়ার্কার এক্সপার্ট কখনো কখনো বিমার টাকা পাওয়ার জন্য নিজেই আগুন লাগায়, কিন্তু এই ক্ষেত্রে সেটা সত্যি নয়। হিউকের বাবা বিমা নিতে রাজি হয়নি, কারণ এই আগুনে হিউকের ঠাকুমা মারা গিয়েছে। আসলে তার বাবা বাড়ি ভেঙে নতুন একটা বাড়ি তৈরি করতে চেয়েছিল, কিন্তু যেহেতু জমিটা হিউকের মায়ের নামে ছিল তাই তিনি সেটা করতে পারেননি। তাই তিনি একজন এক্সপার্টকে কাজে লাগিয়ে দেন। তিনি ভুল করে ঠাকুমার মৃত্যুর কারণ হয়ে যায়। এই কথা শুনে পুরো হলের লোক অবাক হয়ে যায়। যখন ইউন তার বাবাকে প্রশ্ন করে যে একজন ফায়ার ওয়ার্কার এক্সপার্ট আর একজন খুনিকে কেন কোর্ট বিশ্বাস করবে, তিনি জানান যে খুনটা অনিচ্ছাকৃত ছিল, ইচ্ছাকৃত নয়। অবশেষে জিহুন হিউককে সাক্ষ্য হিসেবে ডাকে। হিউক বলে যে সে জানে না কেন তাকে খুনের জন্য অভিযুক্ত করা হচ্ছে। জিহুন হিউককে জিজ্ঞাসা করে যে কেন এই অভিযোগে তাকে এখানে আনা হয়েছে, কিন্তু হিউক বারবার বলে যে সে জানে না। এরপর জিহুন তাকে শুধু হ্যাঁ আর নাতে উত্তর দিতে বলে। জিহুন হিউকের করা সব খারাপ কাজের কথা প্রমাণ করে দেয়, যেমন ছাত্রছাত্রীদের হেনস্থ করা, জুরির জামা কাপড় আর চুল ভিজিয়ে দেয়া, তাকে টয়লেটে আটকে রাখা। জুরি লুকিয়ে এই সবকিছু দেখছিল, তার চোখে জল এসে গেল। জিহুন প্রশ্ন করে যে সে কেন এত কঠোর আচরণ করে সবার সাথে, আর এটাকে মজা বলে মনে করে। তখন হিউক নিজেকে অনেক দোষী মনে করছিল, আর সে সবার কাছে ক্ষমা চাইলো। জুরি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, বলে সে জিহুনকে কখনোই ক্ষমা করবে না, আর সে তারপরেই অজ্ঞান হয়ে যায়। জরিকে সঙ্গে সঙ্গে নার্স রুমে নিয়ে যাওয়া হয়। সিউ তাকে দেখতে আসে। জরি উঠে বসে আর বলে সে সেদিন সত্যি রাতে স্কুলে এসেছিল। সে কাউকে ছাদে উঠতে দেখেছিল, আর একজনকে ছাদের বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখেছিল। সিউন তার কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে গেল। এরপর জিহুন গোপনে সিউনকে মেসেজ করে যে মামলা এখনো শেষ হয়নি, কারণ সিউর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এরপর সে জুরির ফোনে একটা স্ক্রিনশট শেয়ার করে, যেখানে জরির একটা মেসেজ ছিল। সেই রাতে সে 12:30টার দিকে একজন লোকের স্কুল থেকে বেরিয়ে যেতে দেখেছিল। সিউন বলে যে জরি তাকে এই কথাটা আগেই বলেছিল, কিন্তু সে নিশ্চিত ছিল না, আর সেই কারণেই সে চলে গিয়েছিল। কিন্তু ইউন বলে যে সে মামলার শেষ হওয়ার আগেই এই লোকটাকে খুঁজে বের করবে। তাই তারা পুরো স্কুলটাকে খুঁজতে শুরু করে, আর একটা স্ন্যাক্স বারের কাছে একটা ক্যামেরা খুঁজে পায়। ভাবে যে এটাই হয়তো সেই লোকটার ছবি ক্যাপচার হয়েছে। এরপর ডিটেকটিভ জিহুনের সঙ্গে দেখা করে। তিনি জিজ্ঞাসা করেন কেন সিউ এর একজন বন্ধু হয়ে এসে বিরোধিতা একজনের নিয়ে লড়ছে। সে বলল যে এই মামলার অংশ হওয়া আর হিউকের নামকে নির্দোষ প্রমাণ করার জন্য এই একটাই উপায় ছিল। ডিটেকটিভ তাকে জিজ্ঞাসা করলো যে তার মানে কি দোষী অন্য কেউ। ডিটেকটিভ তাকে তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তাকে দোষ করলো। জিহুন বলল যে সে এটা জানে, কিন্তু সে আরো কিছু সময় চাই।
চায় সে সবকিছু প্রকাশ করে দেবে, এমনকি যদি ছাত্রছাত্রীরা এর জন্য তাকে ঘৃণা করে তবুও সে পিছনে হাঁটবে না। এদিকে ইউন একটা ফ্ল্যাশ ড্রাইভ পায় আর সেই রাতের ফুটেজটা দেখতে শুরু করে। তারা একজন ছাত্রকে দৌড়তে দেখছিল কিন্তু কেবল তার পিছনই দেখা যাচ্ছিল। ইউন আর তার বন্ধুরা জুয়ের কাছে গেল। তারা বলল যে রায় ঘোষণা স্থগিত করতে হবে, কারণ নতুন প্রমাণের আশায় তারা সিউনের মৃত্যু নিয়ে আরেকটা শুনানি করতে চায়। ইউন একটা কল লগ দেখায় যেখানে প্রমাণ করে যে সিউনকে সেই রাতে 5টা কল করা হয়েছিল। জিহুন চিন্তিত হয়ে ভাবে অভিযুক্ত না থাকলে তারা লড়বে কার সাথে। ইউন বলে যে তারা নিজের তত্ত্বের বিরুদ্ধেই লড়বে। তাদের তত্ত্ব হলো সিউনকে খুন করা হয়েছে আর জিহুনের তত্ত্ব হলো সিউন আত্মহত্যা করেছে। সবাই রাজি হয় আর আরেকটা শুনানির ঘোষণা করা হয়। মিস্টার হান যখন এই কথাটা শোনে তখন তিনি ভাইস প্রিন্সিপালের ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলে, কিন্তু ভাইস প্রিন্সিপাল রাজি হয় না। তাই ছাত্রছাত্রীদের বিচার চালাতে দেওয়ার জন্য তিনি তাদের সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেয়। এর মধ্যেই স্কুলের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। এরপর জুন জিহুনের বাড়িতে যায়। সেখানে তার ব্যাগ দেখতে পায়। হঠাৎ তার মনে পড়ে এটা সেই ব্যাগ যে ঘটনার সময় ছেলেটার কাছে ছিল। তাই জুন বুঝতে পারে যে ঘটনার সময় জিহুন সেখানে উপস্থিত ছিল, কিন্তু আপাতত সে তাকে কিছুই বলল না। অন্যদিকে আমরা দেখি সিউনের সন্দেহ হয় আর সে ডিটেকটিভ ও এর সঙ্গে দেখা করে, কারণ রিপোর্টার পার্ক তাকে বলল যে তারা তদন্ত করছিল, কিন্তু এর পেছনে কে আছে তা বলতে পারবে না। ইউন বিশ্বাস করে যে প্রথমে জুন তাকে সমর্থন করেছিল, কিন্তু এখন তাকে পুতুলের মতো ব্যবহার করা হচ্ছে। তিনি তাকে সেন্টিনেলকে বেশি বিশ্বাস করতে মানা করে। এই কথা শুনে ইউন সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইউনের স্কুলের সব বন্ধুদের বরখাস্ত করা হয়। যদি তারা এই সপ্তাহে উপস্থিত না থাকে তাহলে তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে। তারা দেখে যে এই নির্দেশটা এখন স্কুলের হ্যান্ডবুকেও ধার্য করা হয়েছে। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ এটা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপর প্রভাব ফেলতে পারে। ইউন তার বাবা মাকে বরখাস্তর কথা বলে। তারা তাকে সমর্থন করে। সে বলে যে ইউনের মৃত্যুর পেছনে সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিচার শেষ হবে না। তার বাবা মা তার সিদ্ধান্তকে সমর্থন করতে রাজি হন। এরপর ইউন স্কুলের আচরণের ব্যাপারে জিহুনকে প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে যে এই ফাউন্ডেশনের অধীনে থাকা জিহুনের স্কুল কেন এরকম বরখাস্তর মুখোমুখি হচ্ছে না। মিস্টার হান চুপচাপ করে থাকে। হতাশ হয়ে সিউন বলে যে যদি সে সত্যি কিছু না জানে তাহলে কথা বলার কোনো লাভই নেই। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। জিহুন তাকে অনুসরণ করে আর জিজ্ঞাসা করে যে সে কি বিচার চালিয়ে যাবে। সে বলে হ্যাঁ, এমনকি যদি তাকে একা লড়তে হয় তাও সে বিচার চালিয়ে যাবে। বাড়িতে জিহুন তার বাবাকে বরখাস্তর আদেশ বাতিল করার জন্য জিজ্ঞাসা করে। মিস্টার হান বলে যে তিনি কিছু করতে পারবেন না, কারণ আদেশ উপর থেকে এসছে। জিহুন প্রশ্ন করে যে এই নিয়মগুলি আমাদের স্কুলে কেন লাগু নেই, কারণ দুটো স্কুলই তো একই ফাউন্ডেশনের অধীনে। মিস্টার হান বলে যে স্কুলগুলো আলাদা। জিহুন বলে যে যদি তার বন্ধুকে বহিষ্কার করা হয় তাহলে সেও স্কুল ছেড়ে দেবে। সে বলে যে যদি তার বন্ধুদের দোষী মনে করে তাহলে জিহুনও সমান দোষী। সে অনুমতি ছাড়াই স্কুল কামাই করেছে, তবুও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সে হুমকি দেয় যে সে নিজেকে খুনির ছেলে হিসেবে সবার সামনে প্রকাশ করে দেবে, কারণ তার বাবা একজন খুনি ছিল। মিস্টার হান বুঝতে পারলো যে জিহুন তাকে উৎসানোর চেষ্টা করছে। জিহুন অভিযোগ করে বলল যে মিস্টার হান শুধুমাত্র নিজের রক্ষা করে আর কাউকে নয়। সে জিজ্ঞাসা করে যে তারা কি সত্যিই ভেবেছিল যে সিউ কোনো কিছু প্রকাশ করবে না। মিস্টার হান বলে যে তিনি যাই হোক না কেন পরে শুনানিতে যাবেন। জিহুন সেখান থেকে চলে যায় আর বাথরুমে কাঁদতে থাকে। তার মনে পড়ে যায় যে সিউ একবার তার বাবার ব্যাপারে তার সত্যিটা বলতে বলেছিল। এদিকে ইউন আর তার বন্ধুরা এখনো বিচার চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে মিস্টার হান ইউয়ানকে তার অফিসে ডাকে। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিস্টার হান একটা রেস্তোরাঁয় জিহুনের সঙ্গে খাবার খাচ্ছিল। জিহুন তাকে বলেন যে সিউন অদ্ভুত আচরণ করছে, ও খুব অস্থির হয়ে রয়েছে আর সবসময় চুপচাপ বসে চিন্তা করতে থাকে। মিনিস্টার হান সিউর সঙ্গে দেখা করে আর সিউ জানায় যে জিহুন ইতিমধ্যেই সবকিছু জানেন। মিনিস্টার হান তাকে কিভাবে বড় করেছে আর তার যত্ন নিয়েছে, কিন্তু এখন সে তার কাছে সত্যিটা প্রকাশ করতে চায়। মিনিস্টার হান ঘাবড়ে যায় আর সিউকে এটা না করার জন্য অনুরোধ করে। তিনি সতর্ক করে বলে যে জিহুক এই মানসিক আঘাত থেকে এখনো সেরে উঠতে পারেনি, কিন্তু সিউক বলে যে সে আর চুপ থাকতে পারবে না। সে জিহুনের জন্য খারাপ অনুভব করছে যে তার বাবাকে একজন আইনজীবী মনে করে, কিন্তু আসলে তিনি একজন ব্যবসায়ীর মতো মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে। মিস্টার হান তার মেজাজ হারালো, গাড়ি থেকে বাইরে আসলো আর হিউককে চড় মারলো। মিস্টার হান তাকে চিৎকার করে বলল যে জিহুনের মতো না হয়ে সিউ শুধু তার অনলাইনের জগতে হারিয়ে যাওয়ার এক বিব্রত শিশু, আর তিনি সিউনকে জিহুর থেকে দূরে থাকতে বলল। বর্তমানে আমরা দেখি জিহুন তার শিক্ষকের সঙ্গে দেখা করতে আসে আর বলে যে সে একজন সাক্ষী হতে চায়, আর এরপরেই নাকি সে সবকিছু প্রকাশ করে দেবে। আর সে আরো জানায় যে সে একজন আইনজীবী হিসেবে এই বিচারে অংশ নেবে না। পরের দিন শুনানির জন্য প্রস্তুতি শুরু হয়। ইয়ন তার সাক্ষীর তালিকা জমা দেয়, তবে ছাত্ররা অনুপস্থিতি থাকে কারণ স্কুল তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিল। তবুও বিচারক শুনানি চালিয়ে যান, ঘোষণা করেন যে অভিযুক্তদের অনুপস্থিতিতে শুধুমাত্র সিউর মৃত্যুর কারণের উপর ভিত্তি করে শুনানি চলবে। শিক্ষক সাক্ষী দেয় আর বলে যে সিউর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সে প্রায় তার কাছে মনের কথা বলতো। সে অনলাইনেই বেশিরভাগ নিজের সময় কাটাতো আর সেই সেন্টিনেলটা পরিচালন করত। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ইওয়ান জিজ্ঞাসা করে কিভাবে সেন্টিনেল এখনো চলছে। শিক্ষক বলে যে সিওনের একটা বন্ধু এখনো পরিচালন করছে সেটা। যখন জিজ্ঞাসা করা হয় কেন সিওন তার পরিচয় গোপন করেছিল, শিক্ষক ব্যাখ্যা করে যে সে ভয় পেত যে মানুষ হতাশ হবে। শিক্ষক আরো ইঙ্গিত দেন যে সিউয়ের কাছে স্কুল সম্পর্কে তথ্য ছিল আর তাকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। ইউন ভাবে যে এটা হয়তো ল্যাবের মারামারির সঙ্গে যুক্ত, কিন্তু শিক্ষক বলে যে এটা কয়েক মাস আগে ঘটেছিল। এই শুনে আরো বেশি ছাত্রছাত্রীরা বিচারে যোগ দেয়।
যায়, শুনানির উপস্থিতিতে এগিয়ে আসতে চায়। এরপর তিনি ভাইস প্রিন্সিপালকে ডাকে, যিনি একবার সাক্ষী দিতে রাজি হয়েছিলেন। সে সেই পোস্টার সম্পর্কে জিজ্ঞাসা করে যা সিইউ এর স্কুলের সমস্যার কারণ হয়েছিল। ভাইস প্রিন্সিপাল বলেন যে এটা অবৈধ ভর্তির তালিকা সম্পর্কে একটা ছবি ছিল। সিইউ এটা অনলাইনে পোস্ট করেছিল। যদিও এটা শুধু একটা কভার ডকুমেন্ট ছিল, তবুও ফাউন্ডেশন সিউনকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ইউন জিজ্ঞাসা করে এর কোনো প্রমাণ আছে কিনা। ভাইস প্রিন্সিপাল বলেন যে নেই, তবে তার মনে হচ্ছিল যে পোস্টটা ভিআইপি লেখা ছিল। তিনি দাবি করেন আসল সমস্যা মারামারির আগে থেকেই শুরু হয়েছিল। ফাউন্ডেশন আগেই সিউনকে সরিয়ে দিতে চেয়েছিল, আর মারামারিটা শুধু তাদের একটা অজুহাত ছিল। জিহুন জানায় যে কেউ এটার জন্য তাকে আদেশ করেছিল। জানা যায় ইনি ছিলেন আইন দলের প্রধান। জিহুন আগের বিচারে মিথ্যা বলার জন্য তাকে অভিযুক্ত করে। ভাইস প্রিন্সিপাল স্বীকার করে যে তিনি আগে সত্যি কথা বলেনি। জিহুন তাকে বিশ্বাস করতে পারছে না আর রাগে সেখান থেকে চলে যায়। তারপর সিউনের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে। সে বুঝতে পারে যে সিউন তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছিল। এরপর জিহুন সেই বৃদ্ধ লোকটাকে দেখে যিনি ফোন বুথের কাছে ছিল। সেদিন জিহুন নিজেই সিউর সাথে কথা বলেছিল। সিউ এর অনুরোধে অবশেষে মিনিস্টার হান সাক্ষ্য দিতে আসে। জিহুন তার বাবাকে নিজেই জেরা করতে চায়, কিন্তু ইয়ন রাজি হয় না। মিনিস্টার হান শপথ গ্রহণ করেন আর তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি সিউকে চিনত কিনা। তিনি হ্যাঁ বলল আর তাকে স্কুল থেকে বের করার চেষ্টার অভিযোগকে অস্বীকার করলো। তিনি মিথ্যা বলার জন্য বরখাস্ত হওয়া ভাইস প্রিন্সিপালকে দোষ দিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি জানতেন কিনা সিউন সেন্টিনেলের পিছনে আছে, মিনিস্টার হান হ্যাঁ বলল আর স্বীকার করলো যে বেনামি পোস্টগুলো আইনি ঝুঁকি হওয়ার কারণে তিনি গোপনে তার তদন্ত করেছিল। ভিআইপি ভর্তি তালিকা ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। মিনিস্টার হান বলল যে তার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই আর এর প্রমাণ দেখতে চাইলো। জিহুন সেন্টিনেলে লগ ইন করা সেই পোস্টটাকে দেখায়। জিহুন নিশ্চিত করে যে এটা আসল তালিকা। মিনিস্টার হান এটিকে একটা সাধারণ কাগজ বলে উড়িয়ে দেন, যা যে কেউ তৈরি করতে পারে, আর জোর দিয়ে বলেন যে তিনি সিউনকে বহিষ্কার করার কোনো আদেশই দেননি। জিহুন তাকে তার শপথের কথা মনে করিয়ে দেন। মিনিস্টার হান তবুও দাবি করেন যে তিনি সত্যি বলছেন। জিহুন খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। বাইরে ইউন আবার সেই বৃদ্ধর সাথে দেখা করে, যিনি নিশ্চিত করে যে জিহুন সেদিন কাঁদছিল আর ফোনে কথা বলছিল। সে বুঝতে পারলো যে জিহুন কিছু একটা লুকাচ্ছে। ফলে একটা দলীয় মিটিং বসে, যেখানে জানানো হয় যে কালকেই তাদের মামলাটা শেষ করতে হবে। ইয়ন জানায় যে সে এখন জানে সেই ফোনে কথা বলা ব্যক্তিটা কে ছিল। সে তাকে চূড়ান্ত সাক্ষী হিসেবে নিয়ে আসার পরিকল্পনা করে। এদিকে জুনের বাবা তাকে বাইরে নিয়ে যায় আর সে কি কষ্টতে আছে সেটা না জানার জন্য আফসোস করে। তারা নিজের মধ্যে সবকিছু মিটিয়ে নেয়। চূড়ান্ত শুনানি শুরু হয়। ইয়ন সবাইকে অবাক করে দিয়ে জিহুনকে একজন সাক্ষী হিসেবে নয় বরং একজন অভিযুক্ত হিসেবে নিয়ে আসে। সে ঘোষণা করে যে জিহুন সবকিছুর সাথে শুরু থেকেই জড়িয়ে আছে আর এখন সে সত্যিটা প্রকাশ করবে। জিহুন চুপচাপ এগিয়ে আসে আর সবকিছু স্বীকার করে। সিউ মারা যাওয়ার সময় সে তার সঙ্গে ছাদেই ছিল। এটা শুনে উপস্থিতি সবাই চমকিয়ে যায়। ইউন শান্তভাবে জিহুকে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে স্টেশনারি দোকান থেকে কে ফোন করেছিল জিহুনকে। জিহুন মাথা নাড়িয়ে বলে যে হ্যাঁ আমিই ফোন করেছিলাম ওকে, আর সিউনকে করা 5টা কলও সেই করেছিল বলে স্বীকার করে। এরপর সে ব্যাখ্যা করে যে সে ইউককে কথা দিয়েছিল যে সে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাবে আর সেখান থেকে তাকে ফোন করবে। এই জায়গাগুলো সাধারণ ছিল না, এগুলো তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। জিহুন জানায় যে 11 বছর আগে তার বাবা একটা খুনের ঘটনায় জড়িয়েছিল, যেখানে তিনি তার মাকে মেরে ফেলেছিলেন। সেই একই জায়গাগুলো ওই দুর্ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে আর তাই সেগুলো এত গুরুত্বপূর্ণ ছিল। আরো বিস্তারিত বলার আগে জিহুন থেমে যায় আর বেদনাময় অতীতের সম্পর্কে কথা বলতে শুরু করে। সে বলে পরে তাকে একজন প্রসিকিউটর হান দত্তক নেয়। তিনি তাকে ভালোবাসা, যত্ন আর যা কিছু তিনি আশা করতে পারতেন সবকিছু দিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও সে তার ছোটবেলার ঘটনাকে ভুলে যেতে পারছিল না। তার ভয়ঙ্কর স্মৃতিগুলো তাকে তাড়া করে আর একটা স্বাভাবিক জীবনযাপন করতে বাধা দিচ্ছিল। সে ঘুমের সমস্যায় ভুগতে শুরু করে, এমনকি মিডল ক্লাসের সময় সে আত্মহত্যার চেষ্টাও করেছিল। অবশেষে চিকিৎসার জন্য তাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়। সেই হাসপাতালে থাকাকালীন তার স্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হয় আর তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ইউন তখন তার আবার মূল প্রসঙ্গে ফিরতে বলে। যেসব জায়গাগুলো সে গিয়েছিল সেই সব জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করে। জিহুন আবার ব্যাখ্যা করে তার অতীতের বেদনাময় অধ্যায়গুলোর সাথে জড়িত আছে। তারপর সে জানায় সিউর সেন্টিনেল অ্যাকাউন্টের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছিল। মেসেজে সিইউ জিহুনকে একটা নির্দিষ্ট পাবলিক বুথ থেকে ফোন করতে বলেছিল। জিহুন ঠিক তাই করে। ফোন কলের সময় সিইউ তাকে বলেছিল যে তার একটা কারণ দরকার, এমন কিছু কারণ যা তাকে বাঁচতে উৎসাহ করবে। জিহুন উত্তর দেয় যে সে যে অবস্থায় আছে এই কারণটা দেবে, কিন্তু তার জন্য আর একটু সময় দরকার। জিহুন বলে যে সে সিউনকে আশা দিতে চাইছিল। সে তাকে দেখাতে চাইছিল যে বেদনা ভরা আর একাকৃত ভরা জীবন থেকেও বেঁচে ওঠা যায়, যেমন সে এখন রয়েছে। সে বিশ্বাস করতে যে সিইউ তার সব কষ্টের সত্ত্বেও সামনে চলার পথ খুঁজে নিতে পারবে। জিহুন শুধুমাত্র তার মন পরিবর্তন করতে আর বেঁচে থাকার শক্তি দিতে চাইছিল। জিহুন আবার সেই বেদনায়ক জায়গাগুলোয় যায়। প্রতিটি জায়গায় সে সিউককে ফোন করে আর বলে ভেঙে পড়ো না, যদিও ভিতর থেকে প্রত্যেকবার সে নিজেই ভেঙে পড়ছিল। কিন্তু যখন সে শেষ জায়গায় পৌঁছলো যেখানে তার মার একটা ছবি ছিল, তখন সে পুরোপুরি ভেঙে পড়লো। তার কণ্ঠস্বর কাঁপতে থাকে যখন সে বলল সে ঠিক আছে, কিন্তু তারপর সে স্বীকার করে সে আসলে মোটেও ঠিক নেই। তখন সিইউ জিহুনকে ছাদে আসতে বলে। সেই রাতে কাউকে প্রধান ভবনের দিকে দৌড়তে দেখেছিল, সম্ভবত ছাদের দিকে যাচ্ছিল, আর সেই ব্যক্তিটা ছিল জিহুন। জিহুন ব্যাখ্যা করে যে যখন সে সেখানে পৌঁছল সিউন ইতিমধ্যে রেলিং এর উপরে বসেছিল। জিহুন তাকে নিচে নেমে আসতে বলল, কিন্তু সিউন রাজি হলো না। সিইউ তাকে বলে যে সে তার চারপাশে সবকিছু ঘৃণা করতে শুরু করেছে, আর এখন যেই তার কাছে কোনো প্রশ্ন করুক না কেন সে সেটাকে সত্যি বলে মেনে নেয়। সে জানতে চায় যে সে তার বাবার কি কি গোপন রহস্য লুকিয়ে রেখেছে। জিহুন জিজ্ঞাসা করে যে এসবের সাথে তার বা তার বাবার কি সম্পর্ক। সে সিউনকে অপমান করে আর তাকে অযোগ্য বলে ডাকে। জিহুন চিৎকার করে বলে যে সে তার বাবাকে ঘৃণা করে আর সে নিজেকেও
ঘৃণা করে। জিহুন মানসিকভাবে ক্লান্ত হয়ে বলে যে যদি সিউ সত্যিই মরতে চায় তাহলে সে তাকে বাধা দেবে না, কিন্তু তখন সিউ পিছিয়ে যায় আর চিৎকার করে বলে যে যদি তুই চলে যাস তাহলে আমি এখান থেকে লাভ দেবো। এটা শুনে জিহুন দ্বিধায় পড়ে যায় আর বলে যে সত্যিই তুমি মরতে চাও, তাহলে ঠিক আছে মরে যাও। এই কথা বলে সে দৌড়িয়ে চলে যায়। সে দৌড়িয়ে সিঁড়িতে দ্রুত নামছিল, কি করবে সিউ তা সে জানতো না। পরের দিন আর সন্দেহ নিয়ে থাকতে না পেরে জিউ ফিরে এসে দেখে, দূর থেকে সে দেখে সিউ ফুলের বাগানে পড়ে আছে। সিউ যখন জিজ্ঞাসা করে যে কেন সে এগিয়ে যায়নি, জিহু বলে যে সে খুব ভয় পেয়ে গেছিল, এই ভয়ের কারণেই সে এগিয়ে যায়নি। যখন জিজ্ঞাসা করলো যে সিউ নিজেই লাভ দিয়েছিল কিনা, সে বলল আমি তাকে আটকাতে পারিনি, কিন্তু আমি তাকে লাভ দিতেও দেখিনি। সিউ অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে সে কেন এখন অবশেষে সবকিছু বলছে। জিহু ব্যাখ্যা করলো সে বিচার শুরু করেছিল প্রমাণ করতে যে হিউকের কোনো দোষ নেই, সে খুনি হয়, কিন্তু তার দ্বিতীয় আর গুরুত্বপূর্ণ কারণ ছিল সিউর সাথে আসলে কি ঘটেছিল সেটা খুঁজে বের করা। কারণ জিহু বিশ্বাস করতো যে সিউ আত্মহত্যা করতে পারে না। সেন্টিনেল অ্যাকাউন্ট চালানো সিউকে আনন্দিত করত, অন্যকে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য ছিল। কিন্তু হঠাৎ স্কুলের একটা মারামারির পর সিউকে ঝামেলা সৃষ্টিকারী বলে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল। জিহু সন্দেহ করছিল যে আরো গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে, এমন কিছু যা সিউ এর এই অবস্থার কারণ হতে পারে। এই বিচারের মাধ্যমে সে সত্যিটা খুঁজে বের করতে চেষ্টা করেছিল, কিন্তু তার মনে হয় যে সে ব্যর্থ হয়েছে। তার চূড়ান্ত চিন্তা কি ছিল জানতে চাইলে জিহুন স্বীকার করে যে সিউন মারা যাওয়ার পরে সেও অনেকবার আত্মহত্যার কথা ভেবেছিল, কিন্তু সে এই কথা কাউকে বলেনি। সেদিন রাতে তাকে থামানোর বদলে চলে যাওয়ার বদলে সে নিজেকে খুব দোষী মনে করে। সে স্বীকার করে যে সে যদি কিছু করতো তাহলে সিউ আজকে বেঁচে থাকতো। এটা বলে তার গল্প এখানে শেষ হয়। সে নীরবে বসে রায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই জুন উঠে দাঁড়ায়। সে বলে যে গল্পটা এখনো শেষ হয়নি। জুন জানায় যেদিন সকালে সিউকে পাওয়া যায় সেদিন সে দূরে কাউকে দেখেছিল, আর সেটা জিহুনই ছিল। জিহুন দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছিল, যেন তার একটাই উপায় ছিল যে সিউন যদি এখনো বেঁচে থাকতো তো তার খুব খুশি হতো। এরপর ইয়ন মিস্টার হানকে সাক্ষীর কারাগারে দাঁড় করালো। সে দীর্ঘভাবে তাকে জেরা করলো। মিস্টার হান অবশেষে স্বীকার করলো যে সিউ এর মৃত্যুর জন্য জিহুকের কোনো দায় নেই, সব দোষ মিস্টার হানের। তিনি স্বীকার করলেন যে ধরা পড়ার ভয়ে তিনি আগের সাক্ষীতে মিথ্যে বলেছিলেন। তিনি একটা লুকোনো ভিআইপি তালিকা প্রকাশ করলো, যা তিনি সুবিধাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছিল, যারা যোগ্যতার পরিবর্তে অনুদানের মাধ্যমে ভর্তি হয়। এতে সাজানো রেকর্ড, মিথ্যে অর্জন আর গোপন করা খারাপ আচরণও অন্তর্ভুক্ত ছিল। সিইউ এই সবকিছুর কথা জানতে পারে আর সত্য ফাঁস করার জন্য ছবি পোস্ট করে। এর কারণে স্কুল থেকে চুপচাপ সরিয়ে দেওয়ার চিন্তা নাই, কিন্তু সিইউ রাজি না হওয়ায় তারা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। সিইউ মারা যাওয়ার আগের রাতে তার মিনিস্টার হানের সঙ্গে একটা উত্তপ্ত বৈঠক হয়েছিল। মিনিস্টার হান তাকে চুপ করাতে চেয়েছিল যাতে সে আর ঝামেলা না করে, কিন্তু মিস্টার হানকে যখন জিজ্ঞাসা করা হলো সিইউ কেন মারা গিয়েছিল, মিস্টার হান বললেন যেহেতু স্কুল এবং ফাউন্ডেশন তাদের দুর্নীতি ঢাকতে চেয়েছিল তাই সিউন একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সবশেষে মিস্টার হান অনুতপ্ত হয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ স্কুলের প্রেসিডেন্ট আর ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করে। কোর্ট তার রায় ঘোষণা করে, জিহুনকে নির্দোষ ঘোষণা করা হয়। এরপরে বিচারক আদালতকে জানায় যে আদালত স্কুলকে দোষী সাব্যস্ত করছে আর বিচার এখানেই সমাপ্ত করছে। এইভাবে এই কোরিয়ান ড্রামাটা এখানেই শেষ হয়। বন্ধুরা, এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এমন আরো ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।